হৃৎপিণ্ডের হাট। কখনো এই শরীর ছুঁয়েই পালক হয়ে যায়, কখনো কাঁটার মতো বিঁধে যায় ঈশ্বর। শিরায় শিরায় স্নান সেরে পেছন দুয়ার খুলে হারিয়ে যাই। কখনো এই হৃদয় ছুঁয়েই বৃত্তির শপথ নিই, কখনো আত্মার সিঁড়ি টপকে টপাটপ ছুটে যায় নামহীন গন্ধহীন মানুষের ঘাটে। আমার বিবেক এইসব হৃৎপিণ্ডের হাটে বাঁধা হয়ে আছে। আমরা কথা বলবো সেই ব্যক্তিত্বের সাথে যিনি তার হৃদয়, মন, চিন্তন এবং বোধকে বেঁধে রেখেছেন হৃৎপিণ্ডের হাটে। আমরা কথা বলবো ত্রিপুরার বর্ষিয়ান কবি, প্রথিতযশা সাহিত্যিক শ্রী নকুল রায়ের সাথে। কেমন আছেন? ভালোই তো আছি। 77 ক্রস করেছে, কিন্তু ভালোই লাগছে শরীর। সাইকেল চালাতে হয় এবং এই নিসর্গে তো রাস্তাঘাট, মানুষ চেনা পরিচিত, ভালোই লাগছে আমার। বাঁচতে খুব ভালো লাগে। দেখুন, আমি একটা সাধারণ মানুষ। আমি কবিতা লিখি, এই জন্য কবি হয়ে ওঠার অনেক রকম প্রতিশ্রুতি এবং মেধা দরকার। আমি ততটা এখনও পারিনি। শ্রেষ্ঠ ক্লাসিক কবিতাটা কবে লিখব সে আশায় এখনও আছি। তবে আমাকে নাম ধরে বা আমাকে যেরকম তথাকথিতভাবে যেভাবে ডাকলে হয় সেভাবেই হয়, আমি কোনো অসুবিধা নেই। আমাকে কবি সম্বোধন করতে হবে তেমনও কোনো কথা নয়। আপনার প্রথম কবে মনে হয়েছিল একটি কবিতা লিখি? আমি ক্লাস 7-এ পড়ার সময় রামনগর 6 নম্বর স্কুলে পড়তাম। 4 নং থেকে 6 নম্বরে গেছি এখান থেকে হেঁটে। ওখানে সাহিত্য বিভাগে প্রতি শনিবার হতো। কিরণ চক্রবর্তী নামে এক দিদিমণি, অশোক দেব নামে এক শিক্ষক ছিলেন, তারা আমাকে খুব ভালোবাসতেন। আমি 7ম শ্রেণীতেই তখন চীন ভারতকে আক্রমণ করেছে, সেটার উপরে একটা মাত্রাযুক্ত কবিতা লিখেছিলাম 8 লাইনে। সে কবিতার কোনো কপি নেই, কিন্তু সেটাই আমার প্রথম কবিতা। আর সে কবিতাটা আমি পাঠ করেছিলাম স্কুলে। এবং স্কুলের লাইফে ওরা বললেন যে স্কুল যে তৈরি হয়েছে 50-60 বছর আগে, সে তখনকার সময় থেকে এই স্বরচিত কবিতা কখনই কোনো বিভাগে কেউ পড়েনি আর কি। তো সেটা আমার খুব ভালো লাগছিল সেই আমলে। এটা রামনগর স্কুলে আর কি, 8 পর্যন্ত স্কুলটা ছিল। এই যে রামনগর 4-এর পরে উল্টা দিয়ে যে 6 নম্বর। হ্যাঁ হ্যাঁ, আমি 4-এ পড়াশোনা করেছি 5 পর্যন্ত, এরপরে ভর্তি হয়েছি 8-এ। এখান থেকে রাম ঠাকুর স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দেবো আমার একটা ধারণা ছিল। তখন হায়ার সেকেন্ডারি চালু হয়েছে মাত্র। 66 আমি স্কুল ফাইনাল পাস করেছি, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা। আমি রাম ঠাকুর থেকে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি কোনো মাস্টার ছিল না, কোনো বই টই কিছুই ছিল না। 34-এর আনসার দিয়েছিলাম, অঙ্কেতে 34ই পেয়েছি। 401 পেয়েছিলাম, 1000 পরীক্ষা ছিল। আমার বিএডের যখন বিএড কোর্স চলছিল তখন আমার বিএডের যে প্র্যাকটিস টিচিংয়ের আগে আমাদের একটা স্কুল অবজারভেশনের পার্ট থাকে 1 মাসের মতো সময় ধরে। আমার ওই একই স্কুলে অবজারভেশনটা হয়েছিল। বাহ, একটা যোগসূত্রে বাঁধা আমাদের আজকের দেখাটা। খুব ভালো হয়ে গেছে। কোন স্কুলটা বললে? ওই যে রামনগর 6 নম্বর স্কুলটা। খুব ভালো। আমি এখানে ভোট টোট দিতে গেছি, এটা আমার পুরনো স্মৃতি। এখন তো অনেক নতুন বিল্ডিং হয়েছে। 6 থেকে 8 পর্যন্ত আমার খুব আনন্দ লাগে। রাস্তাটা ক্রস করতে আমার ভালো। একদম। ছেলেবেলার ব্যাপার তো, হেঁটে হেঁটে যেতাম। আপনার একটা কবিতা আপনি বলছেন, কবিতার নাম বুকের বাইরে। আমার খুব ইন্টারেস্টিংলি আমার জানতে ইচ্ছে করছে, এমন চিন্তার কারণ কি? উজ্জয়ন্ত প্রাসাদটা কি মিষ্টি দাঁড়িয়ে ঝিমায়? বিষয়টা হলো 1974 সনে এই বুকের বাইরে, অর্থাৎ আমি এই যে রাজবাড়িটা অসাধারণ একটা সৌন্দর্য। এটা উজ্জয়ন্ত প্রাসাদ, রবীন্দ্রনাথই নাম দেওয়া, খুব সুন্দর নাম। এবং এই যে আদিবাসীরা তখন এখানকার ব্যাপারটা কী ছিল, ট্রাইবেলদের এই মহারাজ, এখানে আমরা যারা বাংলা ভাষাভাষী ভৈরবের এই পার থেকে এইসব এখানে এসে বসবাস করতো, উনি ট্যাক্সও নিতেন। আমাদের কুমিল্লার এইসব জায়গা ছিল ট্যাক্স নেওয়ার জায়গা, যেটা রাজস্ব আদায় হতো এখান থেকে। আরও আমাদের এরিয়া ছিল, এটা আমাদের জায়গাটা ওদের বাংলাদেশে দিয়ে দেওয়া হয়েছে, আরও দিকে ছিল, এটা নয়।
এই ব্যাপারটা হলো যে ট্রাইবেলদের তখন হাড়িয়া তৈরি হতো, ওরা মদ তৈরি করতো, সাধারণভাবে থাকতো। ওদের ওরা ওরা নিজেদের এত ডেভেলপডের কথা চিন্তা ভাবনা করতো না। সারাটা পাহাড়ি এরকম জম, আর এদের মধুই হলো এদের আসল জিনিস। এবং তাদের ট্রাইবেলদের তাদের চোখ, তাদের বিষণ্ণ অবস্থা বুকের বাইরে, বুকের ভেতরে থাকলে তো জিনিসটা আমার খুব ভালো লাগতো। কিন্তু রাজবাড়িটাও খুব সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু তারা ডিপ্রাইভড। ওকে। তাদের নিজেদের নিজেদের জিনিসটাই নিজেরা তারা বুঝেন না। এখন যেমন বুঝে, তখন সেটা বুঝতো না। 75 এর তারও আগে টাগে তখন অত্যন্ত দারিদ্র্যের অবস্থা তারা কাটাতো। জুম চাষই করতো, যাই করতো। সূর্যটার কথা বলছি এখানে, আহারে সূর্যটা আহা, উজ্জ্বন্ত প্রাসাদটা কি মিষ্টি দাঁড়িয়ে ঝিমায়, একবার ছুঁয়েই যাস না চরুটা, আহা সূর্যটা। মানে তাহলে তুই সূর্য যে, এটা তো একটা ন্যাচারাল জিনিস, সূর্য তো আমাদের প্রাণ। তো এই রাজপ্রাসাদটা তো একটা বানানো তৈরি, কিন্তু রাজপ্রাসাদটা তো অসাধারণ সৌন্দর্যের একটা জিনিস, এটা স্কাল্পচার। এবং এই আমাদের রাজা, এটা ভাবতেও ভালো লাগে। বাঙালি পাহাড়ি বলছি না, এটা একটা রাজবাড়ি, এটা আমরাও এখানে থাকি, এই জন্য। তো একবার ছুঁয়ে যাস না চরুটা, মানে সূর্যের নির্যাসটা দিয়ে যা, এইগুলো আর কি। মিষ্টি দাঁড়িয়ে ঝিমায়, তো সূর্যের তেজটা দিয়ে যাস না, আচ্ছা। সূর্যের তেজটা দিয়ে যা। আহা সূর্যটা আদিবাসীদের চোখের মতো, তারই খেয়ে লাল, লুটোপুটি খায়, আকাশের রশ্মিটা আকাশেই ঝুল। তার মানে এটা ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা ছিল তখনকার অবস্থাটা, এখনকার মতো নয়। এখন তারা অনেক বেশি ডেভেলপড। আচ্ছা, সিনেমা দেখা হয়? হ্যাঁ, সিনেমা দেখি। মানে এখন এর সিনেমা ভাল লাগে না আগে 70s 80s এর সিনেমা ভাল লাগে? আমার তো অনেক যত রকম পুরনো, যেমন আমি 7-8টা বার দেখছি। দিলীপ কুমার, দিলীপ কুমার আমার খুব ফেভারিট ছিল। আচ্ছা। দিলীপ কুমারের বই গঙ্গা যমুনা আমি 7-8 বার দেখছি, স্কুল মানে কলেজ পালিয়ে পালিয়ে। তারপরে এই পুরনো যতগুলি সিনেমা, এগুলি খুব ভালো লাগতো আমার। এবং মিউজিক আমার খুব ভালো লাগতো, যেহেতু হেমন্তের মিউজিকটা এসে তার সঙ্গে যে ওই যে নাগিন, সেই সেই সময়ের অবস্থা, তখন অনেকবার স্কুল পালিয়ে পালিয়ে গেছি স্কুল। কিন্তু এখনকার সিনেমা ভালো লাগে না, ওইটা ভালো লাগতো এরকম না। কিন্তু ক্লাসিক যে গানগুলি, এখনকার গানগুলি অন্যরকম ছুঁয়ে গেছে এখনকার গান। কিন্তু আগের যে গানগুলি, যেমন মদন মোহন 3 বছরের মধ্যে একটা বইয়ের সুর দিতেন। তখনকার তো ঘন ঘন সুর হতো না, যার ফলে এখনকার ঘন ঘন সুর হলে একটা সুরের সঙ্গে আরেকটা সুরের একটা কীরকম একটা ক্যারিকেচার হয়ে যায়। কিন্তু তখনকার সুরটা দিলে সত্যিই সুরটা মনে হতো। এবং সেই জন্য পুরনো গানগুলির সুরগুলি বাতিল হয় না, এখনও বাতিল হয়। সবচেয়ে প্রিয় ফিল্ম মেকার কে, চলচ্চিত্র পরিচালক কে সবচেয়ে সবচেয়ে মানে পছন্দের? বাংলা হিন্দি সব মিলে সব মিলিয়ে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লাগে? অযান্ত্রিক। অযান্ত্রিক। আর যে সিনেমার যে মানে ফিল্ম অ্যাডাপ্টেশনের জন্য অনেকগুলো উপন্যাসকে নেওয়া হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের আমরা দেখেছি অনেক উপন্যাস সিনেমাতে আছে। আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনেক সিনেমা, ব্যোমকেশের উপর অনেক সিনেমা আছে। বিভূতিভূষণের উপরে অনেক সিনেমা আছে। কার ফিল্ম অ্যাডাপ্টেশন সবচেয়ে বেশি ভালো লাগে? মানে কার? পথের পাঁচালী তো অবশ্যই বিভূতিভূষণ প্রথম বলতে বন্দ্যোপাধ্যায়। হবে। আর পথের পাঁচালী ছাড়াও এখানকার এই এই তখনকার মানে ফিল্মের মধ্যে এই সুনীল গাঙ্গুলি, অরণ্যের দিনরাত্রি। অরণ্যের দিনরাত্রি মাস্টার ক্লাস। আচ্ছা, আহ, এবার মানে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে গিয়ে কবিতা লেখার যে একটা ইন্সপিরেশন, বাইরের আহ, দেশে যেটাকে মিউজ বলা হচ্ছে, আমি এই জন্য কবিতা লিখি, সেই কবিতা আপনার কাছে পৌঁছয় কিভাবে? মানে আপনি কখন এটা টের পেলেন যে আপনার লেখাগুলো কবিতা হয়ে উঠতে পারছে? এটা একটা অদ্ভুত বিষয়। এটা আমার মনে হয় পৃথিবীর সব কবিদেরই এই বিষয়টা থাকে কম বেশি। আমি বাজার করছি, আমি যেখানে খুশি সেখানে যাচ্ছি। এই জন্য আমার প্রচুর গদ্যের মধ্যে এই কথাগুলি আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বলেছি। এটা আমি তখনই মনে হতো যে এম কবিতা লেখার জন্য কোনো আলাদা ধ্যান বা আলাদা প্লেস, আলাদা আসন বা আলাদা ভঙ্গিমা, আলাদা কোনো কিছু দরকার নেই। যে কোনো জায়গাতেই ধ্যান করা যায়। হাঁটতে, বসতে। উম তখন আমার শব্দটা আসতো বাচ্চা বয়স থেকেই। আমি একটা ডায়েরি নোট করতাম। যেমন এই শব্দ শৈল সান্নিধ্য দীপ মল্লিকা, মল্লিকা বেলফুল। তো
শব্দশৈল্য শানিত মানে দীপমল্লিকা, এটা যে 1980-তে লিখেছি, তখন ট্রাইবেলদের অবস্থা তখন তো উম, দাঙ্গার একটা বিষয়, তখন খারাপ লাগলো, তখন আমি মফস্বলে ছিলাম, এদিকেই ছিলাম টাকার জলার দিকে, রাত্রেবেলা কাটিয়েছিলাম আমি আর সন্তোষ রায়। কিন্তু তখন তো এটা টের পাইনি, কিন্তু এই আমার বইটা বেরিয়েছিল সেই 1900 দাঙ্গার সময়ই বেরিয়েছে, এবং এটা বহু আলোচিত হয়েছে, বইটা অনেক জায়গায় গেছে। কিন্তু প্রশ্ন হলো যে এই কবিতা যখন লেখা হয়, আমার দু একটা শব্দ যখন আসে, এই শব্দটাকে আমি ইলাবোরেশন করি। আর আরেকটা খবর আমি দিয়ে দিই, যে প্রশ্নটা আমাকে কেউ করে না, মানে খুব কম লোকে করে, সেটা আমি আপনাকে সাহায্য করছি। সেটা হলো যে হ্যাঁ, কবিতার এই কথার সঙ্গে রিলেটেড আপনার প্রশ্নটা আর কি, যে কিভাবে টের পেলাম, এটাও আপনার প্রশ্নের মধ্যে যুক্ত হোক, যে কবিতা আপনি নামটা কি পরে লেখেন না আগে লেখেন, এই প্রশ্নটা আমি বলে দিলাম এখন। কেননা হাজার হাজার ছেলে মেয়েদের আমি এই কথা বলি, আমি কবিতার নামটা আগে লিখি, কারণ আমি নামেই পক্ষে বললো, আগের নামটা আমি যদি স্যাটিসফাইড হই, ওই নামটা দিয়ে আমি 3 দিন পরে কবিতা লিখতে পারি। আমি নামটা ইলাবোরেশন করি, এই জন্য আমার কবিতার মাঝামাঝি জায়গাতে একটা ভোমরা মতন থাকে, আর কবিতার শেষ দিকে আমার কতগুলো বক্তব্য থাকে, একদম কবিতার শেষটা। এই জন্য সেন্ট্রাল আইডিয়াটা বলতে আমার কবিতার সব কিছুই নামটা ব্যাখ্যা হয়ে যায় শেষ লাইনের দিকে, আর মধ্যে দিয়ে কবিতার মধ্যে দিয়ে এটা প্রাণ ভোমরার মতন এটা ইলাবোরেশন থাকে, একবার চলতে থাকে আর কি কবিতার বিষয়টা। এই জন্য নাম পড়ে লিখেছি এরকম, আমি এরকম 20-22 হাজার কবিতার মধ্যে মনে হয় না কোনো দিন যে নামটা আমি কবিতা লেখার পরে লিখেছি, কবিতার শিরোনামটা। শিরোনামটা। সব সময় একটা দ্বন্দ্ব থাকে একটা রিডারলি টেক্সট আর রাইটারলি টেক্সটের মধ্যে, মানে আপনি যেটা বোঝাতে চাইছেন কবিতাতে, হয়তোবা কেউ কবি নকুল রায়কে ঠিক করে চেনেন না, তো আপনার যে সত্তাটা কবিতাতে প্রকাশ পাচ্ছে সেটাকে বাদ দিয়ে সে নিজের মতো করে কবিতাটাকে ইন্টারপ্রিট করছে, ওটা কতটুকু যথাযথ? ওই পাঠক, হ্যাঁ, পাঠকের নিজের ইন্টারপ্রিটেশনটা কতটুকু যথাযথ? এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এটা খুব সঙ্গত প্রশ্ন। কবি যখন কবিতাটা লিখবেন তখন সে কখনোই পাঠককে ওই কথাটা দাবি করবে না যে তুমি আমার মতো পড়ো, আমার শব্দের অর্থ তুমি জানো, এই কথা কবিরা বলবে না কখনো, পৃথিবীর কোনো কবিরা এটা বলেন না। যিনি ছবি আঁকবেন কখনোই উনি ছবিটা আঁকলে উনি মৌন থাকবেন, যিনি ছবি বুঝবেন উনি এমনি বুঝবেন, প্রশ্ন করলে হয়তো উত্তর দেবেন, কিন্তু উনি বুঝবেন যে এই যে লোকটা ছবি দেখছেন, এই যে কবিতা পড়ছেন, এটা তার নিজস্ব একটা জগতের ছায়া, আমি তাকে সাহায্য করছি মাত্র, হয়তো নাও করতে পারি। আচ্ছা, আমি তাকে তার সাহায্যতে পৌঁছতে পারিনি, কিন্তু এও ঠিক যে আমি যখন আন্তরিকভাবে আমি সচেষ্ট ছিলাম কবিতাটা লেখার জন্যে, কবিতাটা লেখা হয়ে গেলে বলে আমি নিজেই অবাক হয়ে যাই যে এই কথাটা আমি ভেবেছিলাম। তবে অবাক হওয়ার পরেও আমার ভেতরে একটা অনুশীলন থাকে যে কবিতাটা আমি লিখেছি বলে আমার একটা ধারণা, কিন্তু তারপরেও আমার গর্ব চূর্ণ হয়ে যায় যে আমি বর্ণমালা তৈরি করিনি, এবং এই পৃথিবীর যে জিন থেরাপি, যে গাছের মধ্যে পাতা বা আমার যে ভ্রুটা এরকম একটা দাগ আছে, আচ্ছা, এটা জিন তৈরি করে দেয়, এবং এই যে জিন হিসেবে সমস্ত কিছু করতে। আইনস্টাইন একটা কথা বলেছিল, এই সংখ্যাই তত্ত্ব, বিজ্ঞানীদের জানতে হবে যে সংখ্যা জিনিসটা, এই এই যে বিজ্ঞানের একটা চমৎকার একটা ব্যবহার হয়েছে সংখ্যা তত্ত্ব, এই যে অঙ্ক, কিন্তু এই মানুষের যে জিন বা এই যে শব্দ, এই যে নাভি থেকে আসে, মাথা থেকে আসে, কান থেকে আসে, এগুলোর অদ্ভুত একটা আবিষ্কার পৃথিবীতে। শিবনারায়ণ রায় আমার খুব ফেভারিট একজন গদ্যকার, কলেজে পড়ান উনি, মারা গেছেন উনি, শান্তিনিকেতনে উনি অধ্যক্ষও ছিলেন, এবং শিবনারায়ণ রায়ের একটা পত্রিকা ছিল লিটল ম্যাগ, জিজ্ঞাসা, এবং আমি যখন প্রথম পাজর অ্যান্টেনা বের করি তখন পাঠিয়েছিলাম অস্ট্রেলিয়া, উনি অস্ট্রেলিয়া থাকতেন, এটা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু পাঠিয়েছিলাম একটু কষ্ট করে। তো উনি জিজ্ঞাসা কাজ করতেন, কোনো বিজ্ঞাপন নিতেন না। লিটল ম্যাগাজিনের উনি বলেছেন যে এটা নিয়ে ব্যবসা হয় না, লিটল ম্যাগাজিন মরে যায় কবি, কিন্তু কবিদের জন্ম দিয়ে মরে যায়, অর্থাৎ কবিতা জন্ম দিয়ে মরে যায়, নতুন নতুন কবি আসে লিটল ম্যাগাজিন। আমি লিটল ম্যাগাজিনের খুব ভক্ত, এই জন্য বলছি কথাটা, লিটল ম্যাগাজিনের ভক্ত। তা আমি কথাটা বলছি যে এই যে যিনি কবিতাটা পড়বেন উনি ওনার মতো করে, ওনার আয়নাতে, ওনার ছায়াতে উনি এটা দেখবেন, যদি ওনার প্রতিফলন না হয় উনি এটা রেখে দেবেন, এটা পড়বেন না। উনি আমার হয়তো 8টা কবিতা বাছাই করে নেবেন, হয়তো বা আমার প্রায় এরকম
10 1000 2000 বা 3000 যত কবিতাই হোক উনি হয়তো বিরক্ত হয়ে পড়বেন না, কিন্তু মাঝে মাঝে আবার উল্টে দেখবেন যে না এই কবিতাটা দেখি তো ভালোই লাগতে পারে, তো উনি আবার ভালো লেগে যায়। তো যিনি কবিতাটা পড়বেন উনার ক্যারেক্টারটাই এই উনার স্বভাবটাই তৈরি করে দেন, উনি এটা পড়বেন না পড়বেন না, মানে আমি ওনাকে দখল করতে পারি না। যখন কেউ কবিতা লেখে, কবিতার পেছনে একটা কোর ফিলসফি কাজ করে, একটা হুম। থট কাজ করে। হুম। কিন্তু ওই কবিতাটাকে ডিজাইন করা, একটা স্ট্রাকচারে ফেলা, একটা ছন্দ নিয়ে কাজ হোক বা অলংকার নিয়ে কাজ হোক, এটা বোধহয় কাউকে দেখে আমরা শিখছি। তাহলে কবি নকুল রায় কোন কোন কবিদের দেখে দেখে বা কোন কোন কবিদের ওপর পড়াশোনা করে সেই মানে মেধাটা, সেই স্কিলটা অর্জন করেছেন? জীবনানন্দ দাশ, তারপরে মণিভূষণ ভট্টাচার্য, এই যে জীবন দাস, কুসুম কুমারী দাস এই জীবন দাসের মা, মণিভূষণ ভট্টাচার্য, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে আমার শেষ শেষ সময়ে যে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল অলকরঞ্জন ইয়ে অমিতাভ দাশগুপ্ত, ওনার সঙ্গে কথা হয়েছিল, অধ্যাপক ছিলেন উনি। মধ্যরাত ছুতে আর 7 মাইল। আমার আমার সমসাময়িক বয়স ছিল তো না আমার ইয়ে ফাল্গুনী রায় ছিল আমার ছোট, তুষার রায় হলো আমার সমসাময়িক। আমি এদের সঙ্গে চলাফেরা করার পর দেখি যে মরুভূমির আকাশে তারা, মনে হয় তারাগুলি আমার কাছাকাছি ছোঁয়া যায়, এরকম এরকম অজস্র কবিদের বাংলা কবিদের আছে এরকম। পল এলুয়ার কবিতা, তারপরে আমার প্রিয় কবি ওই যে আমার প্রিয় বই ওইটা দ্য ওয়েস্টল্যান্ড কবিতা, এবং টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট। এটা আমি 9-10 থেকে পড়তে পড়তে এখন পর্যন্ত এটা উনি আমার প্রিয় কবিদের মধ্যে একজন। আমার সময় রবীন্দ্রনাথের এই যে এই এই বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। দেখো প্রত্যেকটি ৮ আর ৬ 14 মাত্রা, যে ফুলে ফুলে সাদা। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কয় মাত্রা? হাঁটু জল থাকে 6 মাত্রা, হাঁটু জল থাকে, আর বাকিটা 8 মাত্রা। এরকম জীবনানন্দ দাশের মায়ের কবিতা ভালো লাগতো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমার জীবনানন্দ দাশের মায়ের কবিতা পড়তাম তখন 9-এ। বাবা আমার ঘরেই বই ছিল, আমি বাবাই দিতেন এগুলি। তো এগুলি এই মাত্রা এবং সনেট, এই যে 14 বা 18 মাত্রা সনেট লিখেছি, 22 মাত্রায় লিখেছি এরকম কেটে কেটে। তো 14 মাত্রাটাই আমার এখন পর্যন্ত প্রিয়। 14 মাত্রাতে ওই যে দ্বিধার উচ্চতার ঢালুতার পারি, এটা ভেরি ইন্টারেস্টিং, বেশি শ্বাস লাগে না আর ভেরি মজা। আর এই নিয়ে আমি মনে হয় এক্ষণে বসলে আমি লিখতে পারবো গোটা 10-এর কবিতা এরকম মাত্রা নিয়ে। কিন্তু আমি মাত্রা নিয়ে বেশি ভাবিত নই, কেননা পৃথিবীতে মাত্রা দিয়ে দিলে আমাকে একটা ফ্রেম দিয়ে দেওয়া হয়, একটা অ্যাকর্ডিং টু মাই ক্লথ, আমার কাপড়টা কীভাবে আমার শরীর আন্দাজে আমার জামাটা বানানো হয়। কিন্তু মাত্রাটা যাত্রা ফাত্রা এগুলি হলে আমার যে ইমাজিনেশনটা এটাকে বন্ধ হয়ে যায়। এই জন্য মডার্ন কবিতাতে যেগুলো আগামী দিনগুলিতে সবসময় একটা ছন্দ আছে, ইনার একটা ছন্দ আছে, পাঠ করলেই বোঝা যাবে। আমি পাঠ করলে আমি বোঝাতে পারবো, তোমরাও পাঠ করলে বুঝতে পারবে। কিন্তু মাত্রার কবিতাতে আমাকে বাধা দেওয়া হয়, আমাকে বেঁধে ফেলা হয় যে আপনি এইভাবে লিখবেন। কিন্তু আজকাল এই জন্যই তো মহাভারত তৈরি হয় না, এরকম মুক্তভাবে কেউ মহাভারত লিখবে না, মুক্ত কবিতাতে কেউ মহাভারত লিখবে না, এটা অন্য মাত্রায় হবে। হ্যাঁ, কিন্তু মহাভারত রামায়ণ এগুলি সব মাত্রাযুক্ত জিনিস, এগুলি হ্যাঁ অলঙ্কার শাস্ত্রে। কিন্তু মজাটা হলো কবিতা যেদিন মুক্তি পেল এই যে মাত্রার বাইরে, কিন্তু আরেকটা মাত্রা তৈরি হয়ে গেল। স্বাধীনতা বলতে কি বোঝায়? যা খুশি তার নামে স্বাধীনতা নয়, কিন্তু আমাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে, এটা তুমি বন্ধ করতে পারো না। তো স্বাধীনতা বলতে স্বেচ্ছাচারিতা নয়, একদম। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। কবিতাতে স্বাধীনতা হয়ে গেছে এখন, স্বেচ্ছাচারিত নয়। কারণ কবিতা ওই যে ছন্দ এবং মাত্রাটা এটা এখন লেখা হয় না। এর জন্য যে কোনো কবি কবিতা লিখলে তাকে মাত্রাটা শিখতে হয়। আমি তো এখন বললাম আপনাকে, আমি নিশ্চয়ই ভুল বলিনি। না না, আমি 14 মাত্রা বললাম, 18 মাত্রা সনেট লিখেছি, 22 মাত্রা লিখেছি, কিন্তু আমি মাত্রাটা ছাড়তে পারি না। ফাঁকে ফাঁকে এখনকার কবিতা তো আমার মাত্রা আছে কবিতায়, মাঝে মধ্যে 2-1টা লিখতে হয়। কিন্তু আমি যদি 1000 কবিতা লিখি এই সময়ে, তার মধ্যে দেখা গেল 20টা বা 50টা কবিতাতে কিছু মাত্রা আছে,
আর বাদ বাকি একটা তো নেই। আচ্ছা। কিন্তু তার মানে ওইগুলি মাত্রাহীন স্বেচ্ছাচারিতা নয়। কিন্তু তরুণদেরও অনেক আছে যে মনে হয় তার কাছ থেকে শেখা যায়। কিন্তু কবিতার ওই ধরনটা শেখা যায় না। কবিতাটা হইছে যে এটার ভেতরে আমি যে বললাম যে আমি কোনো কারো স্টাইলটা নকল করিনি। আমি জীবনে কবিতা লিখতে গিয়ে কারো ওই স্টাইলটা আমি নিইনি। আমি নিয়েছি উনি কবিতা কি বলতে চেয়েছেন। কবিতা উনি আসলে কি বলতে চেয়েছেন। এবং আমি মনে করি প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল আছে। আমার স্টাইলটা হলো যে আমি নামটা আগে লিখি ১ নাম্বার। যার ফলে ২ নাম্বার হলো এটাকে মাত্রা হবে না হবে সেই নামটার থেকে বেরিয়ে আসে। যে এটা এবার মাত্রায় লিখবো না মাত্রায় লিখবো না। ৩ নাম্বার হলো এটার কেন্দ্রভূমিতে আমার কবিতাটা অবশ্যই থাকবে তার জিসটা, এই যে নামের যে জিসটা, আর টোটালটা থাকবে শেষের দিকে যে আমি কি বলতে চেয়েছিলাম। একবার নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, আবার শেষ দিয়ে শুরু হয়েছে। যেমন বাংলায় একটা জিনিস আছে শিখতে হয়েছে এগুলি, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব। যেমন এই শ্রেষ্ঠ কবিতাগুলির মধ্যে এটা আমার আবিষ্কারই হয়েছে। অনেকের মতো আমিও এটা বুঝতে পেরেছি। জীবনানন্দ দাশও হয়তো বুঝতে পেরেছেন। অনেক কবিরাই এটা বুঝতে পারেন। সেটা হলো যে এই এই ক্রিয়াপদ খুব আপদ কবিতার মধ্যে। জীবনে ক্রিয়াপদ অত্যন্ত আপদ এবং তার রাসপর্দা বেশি। ক্রিয়াপদ খুব ক্ষতি করে দেয় কবিদের। ক্রিয়াপদ হইছে কি, ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হয় না। কিন্তু আমাদের ভারতবর্ষের এই যে নৃসিংহ মুরারিদেব ভালো বলেছে যে এই পৃথিবীতে সমস্ত কবিদেরই সমস্ত ভাষাতেই আছে, কিন্তু আমাদের বাংলা ভাষার যে সংস্কৃতের থেকে সোর্স আসছে এটা সংযুক্ত শব্দ। উদ্বুদ্ধ, এই যে জগদ্ধাত্রী, এই যে দর্শনের এগুলো আমি মেনটেন করি, এগুলো লিখি আমি। এগুলো আমি হসন্ত দোটা কেটে হসন্ত দিই না আমি। হসন্ত দিলে হয় এই যে আজকালকার এটা তার ফলে আমার অক্ষর এবং মূর্ধন্য যেমন ছাদ নেই, যত ইনফিনিটি আছে সেখানে কোনো ছাদ নেই। যেমন খ হলো আকাশ, তো খ লিখলে এমন হয় দিগন্ত আকার, আকাশের কোনো সীমা নেই, এই জন্য এটার কোনো ছাদ নেই। তালিব বসল তালুর থেকে ব্রহ্মতালু, মানে এই যে আমাদের মাথা, আমাদের নাভি, চোখ, কান, নাক সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে আমাদের বর্ণমালাতে। কাজে এটা বিশাল আবিষ্কার কিন্তু আমাদের ভাষার মধ্যে। দুনিয়াতে যত রকমের ভাষা আছে, ইউরোপের ভাষা আছে, তমুক ভাষা আছে, বাংলা ভাষার যে এই যে কর ৮-৯ রকমের কর হবে। উনি তো গ্রামের মাথা, উনি মাথা মুন্ডে কী লেখেন কিছুই বুঝি না। মানে এই যে এতগুলি ৭টা ৮টা হয়, এগুলি আর কোনো ভাষাতে নেই, একমাত্র বাংলা ভাষাতেই আছে। ৮টা ৯টা ৭টা ৫টা ১২টা এরকম অর্থ হয়। উনি তো গ্রামের মাথা, উনি একটা বদমাশ ছিল, উনি একটা না বদমাশি করবেন না। আবার কথা আছে, আবার নাটা ইয়েস হয়, যেটা বাংলা ভাষাটা প্রাণ। তুমি না একটা লম্পট লোক, এই যে তুমি না একটা লম্পট লোক, তুমির পর একটা হাইফেন দিয়ে না লিখতে হবে। হাইফেনটা একটা অর্থ আছে। তুমি না একটা লম্পট, তুমি একটা বাজে লোক। না, অর্থাৎ কি আমি নাটাকে পজিটিভিটি করলাম, ইয়েস করলাম, এটা ইয়েস না, তো ইয়েস না। তো এরকম বাংলা কতগুলি নিজস্ব ব্যাপার আছে। আমাকে কোনো অসুবিধা হয় না কবিতা লিখতে, যে অস্বস্তি হয় না কবিতা লিখতে। এই যেমন বিশ্বতে যত শ্রেষ্ঠ কবিতা লেখা হয়েছে, যে অন্যান্য ভাষা হয়, কিন্তু বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতা যে হয়েছে, এটা ইংরেজি অনুবাদ করলেও কিছু হবে না, যত অনুবাদই করলেও কিছু হবে না। কিন্তু বাংলা শ্রেষ্ঠ কবিতা পৃথিবীতে হয়ে গেছে, হাজার হাজার বছর টিকে যাবে। আমি কথাগুলি আমি রাজনীতিবিদদের মতো নই তো যে আমি একজনকে সন্তুষ্ট করার জন্য কথাটা বলবো। আমার কাছে মানে এটা নয়, কিন্তু আমার তো আবেগটা আছে, সবসময় আবেগটা থাকবে। বুদ্ধি করে এটা তুমি বুঝে নিয়ে নাও যে আমি কি করেছি। আমার বৈশিষ্ট্যটা, আমি কবিতার নাম আমি কখনোই আগে লিখি, আমি পরে লিখি না কবিতা লেখার পর। এটা আমার একটা 100% সিউরিটি আমি তোমাকে দিচ্ছি। এমন পর্যন্ত কবিতা লিখি নেই যে আমি কবিতা লেখার পরে পরে আমি নামটা দিয়েছি। পছন্দ হয়নি, কিন্তু তবুই কবিতাটা রেখে দিয়েছি, আরেকটা কবিতা লিখেছি। আচ্ছা, কিন্তু নামটা আমি আগে দিয়েছি। তারপরে ভেতরের ব্যাপারটা, শেষের ব্যাপারটা। আর কবিতার জন্য কোনো ধ্যান বা কোনো হাট বাজার বা কোনো নির্দিষ্ট এরকম বসে আসন করে বসে আমি এবার কবিতা লিখবো বা একটা চিন্তা করব, এরকম কোনো কবিই থাকে না পৃথিবীতে। সে হাঁটতে বসতে কথা বলতে বলতে সবসময় তার মনের মধ্যে
একটা শব্দ তাৎক্ষণিকভাবে এসে যায়। সেটা তো হতেই পারে না যে মানে একটা বাচ্চা ছেলে একটা কথা বলছে, এটা থেকে জি সাহেব টুংটাং একটা শব্দ এসে গেল, একটা মিউজিক বাজাচ্ছে, এটার আওয়াজটা কি হতে পারে এমন কিছু এসে। আমি কিন্তু কথার থেকে অন্য কথায় চলে যাচ্ছি, না না দেখো না আমি সেন্ট্রাল আইডিয়া আছে কিনা। আছে আছে একদমই আছে। না আমি সেটাই বলছিলাম যে বলো বলো, প্রশ্ন কেউ বলো। একজন মানে এমন বলতেই পারে না যে আমি আজকে রাত্রে 7টা থেকে রাত্রে 8টা পর্যন্ত বসে কবিতা লিখবো, এমনটা তো হতেই পারে আমি না। তো বললাম, একদম আমি বললাম যে আমি আগে কবিতা লেখার পরে নাম দিইনি, এটাই আমার চরিত্রকে ধরার জন্য একটা সুবিধা, আমার ক্যারেক্টারকে বোঝার জন্যে, যে উনি যে এই কথাটা বলেছে। আশা করি তুমি অনেকের থেকে ইন্টারভিউ নিয়েছো, কিন্তু এই কথাটা কেউ বলেছে কিনা আমার জানা নেই, না না মনে হয় না কেউ বলেছে। আমরা একটু কবিতা থেকে শুনছি, মানে কবিতা লেখা আর পড়া বাদ দিয়ে কবি নকুল রায়ের আর কি নেশা আছে? হ্যাঁ, তো ম্যান্ডোলিন বাজানো, মাতরঙ্গের বাজানো আমার ঘরেই আছে। তারপরে বাঁশি বাজানো, বাবা খুব ভালোবাসতেন, যমতরঙ্গ বাজাতে পারতেন, বাবার থেকে শিখে 12টা বাটি থাকতো, এরকম বাবা তবলা বাজাতে পারতেন এবং জলতরঙ্গ বাজাতে পারতেন। জলতরঙ্গ আমার খুব ফেভারিট জিনিস। বাঁশি এইগুলি ছিল এর মধ্যে। আমাদের বংশেতে একজন আছে পিসতুত দাদা সত্য সাহা, উনি একজন গায়ক এবং মিউজিক ডিরেক্টর এবং লেখকও। উনি মারা গেছেন 71 যুদ্ধের পরে, আমাদের বাড়িতে এসেছিলেন। সত্য সাহা আমাদের বাড়িতে পড়াশোনা করেছেন, উনি আমার পিসতুত ভাই। আমাদের বংশেতে একটা গান বাজনা আছে, কিন্তু আমার বাবাও এরকম করেছে, কলকাতাতে ওইদিন ছিলেন। কিন্তু ওই দাদু একটা 2000 টাকা দিয়ে গাড়ি কিনে দিয়েছিলেন 40-50 বছর আগে, এটি বিক্রি করে দিয়ে একটা সেতার কিনে দিয়ে। বাবা ভালো বিজনেসম্যান না, কিছুই না, আমিও এরকম কোনো কোনো কিছুই বুঝি না, টাকা কীভাবে রোজগার হয় এই সেই। গিন্নিকে ভালোবেসেছি এবং উনি সংসার, ছেলেগুলি সংসার চালায়, আমি একটা অপদার্থ। কিন্তু এই যে অপদার্থের মধ্যে দেখা যায় যে কবিতা যেদিন মানে লিখবো সেদিন খুব আরাম পাই, যেদিন কোনো বাজনা বাজানো হয় খুব আরাম পাই, এই একটা কিছু করলে আরাম পাই, এই আর কি। মানে আমি তেমন লোক না যে ওই যে মানে মিউজিক বা কারোর কাছ থেকে শিখতে হয়েছে এবং বিখ্যাত একটা লোকের কাছে গেছি, সেটা নয়। ওই বাবার কাছ থেকে কিছু কিছু শোনা আর নিজে নিজে একটু চেষ্টা করা আর কি। আচ্ছা, এটার কথা যখন উঠলই, ত্রিপুরার বাইরে যারা কবিতা চর্চা করছেন, তা এবার কুমার বিশ্বাসের মতো বড় যিনি রিসাইটেশন করছেন, কুমার বিশ্বাস তিনি হন অথবা ত্রিপুরার বাইরে আরও যারা কবি আছেন, সুরেন্দ্র শর্মা আছেন, যারা কবিতা পাঠের জন্য অনেক পয়সা দাবি করছেন, আর কিছু কিছু সংস্থা সে সকল দাবি মানছেন, তাদেরকে সেই পারিশ্রমিকটুকু দিচ্ছেন। আমার ত্রিপুরার কবিরা সেই দাবি করতে পারেন না কেন, বা সংস্থাগুলো সেই দাবি মানতে পারছেন না কেন? এটা খুব সহজ প্রশ্ন এবং সহজ উত্তর। আমি বলছি, কবিতা যিনি লিখছেন এবং কবিতা যারা করছেন, সেটা আমি এখানে চালু করেছিলাম। 12 ক্লাসে পড়িয়েছি, মাস্টাররা বসে আছে বিশাল করে, আমি লাস্ট 6 বছর আগে, এবং তার আরও 10-12 বছর আগে অনেক বন্ধুরা আমার স্কুলে গিয়েছে যে আজকে উনি ক্লাস নেবেন, কবিতা টাকা দিক, কিন্তু ওই ক্লাস নেওয়াতে আমি কিন্তু টাকা চাইনি। মজাটা হলো এখানে, কারণ কবিতা পড়লে যদি আমাকে কেউ টাকা দেয় তো দিক না, কিন্তু আমি টাকাটা দিতে হবে অমুক, তারপরে আমি কবিতাটা পড়বো, এটাও আমি পক্ষপাতী না আর কি। এই প্রশ্নটা না মানে এটা আমার যে খারাপ লাগে, যে যা খুশি দিক একটু টাকা, দিলে দিল, না দিলে না, কি হলো। কিন্তু আমাকে ক্লাস নিতে গেলে এটা থেকে আমি কোনো মনে করি না, আমাকে একটু খাইয়েছে, কথা বলেছে, ক্লাস নিয়েছে, ছাত্ররা ইন্টারভিউ নিয়েছে, এটা আমার ভালো লেগেছে, এটা সব ঠিক আছে। কিন্তু ইউরোপ কান্ট্রিতে দেখা গেছে যে তাদের একটা স্যালারির মতন দেওয়া হয় এবং তারা ক্লাসের মাস্টাররা বসে শুনে কবিরা ক্লাস নিচ্ছে, কবিতা পড়াচ্ছে, এটা আমি বিশ্বাস করি। কবিতা চর্চা পেশা কেন হতে পারে না? এটা আমি বিশ্বাস করি, তো বললাম যে আমাকে যদি কোনো স্কুলে বা কলেজে নিয়ে বলা হয় যে আপনি এই কবিতার ব্যাখ্যা করুন, বা আপনার কবিতা বা এই কবিতার ব্যাখ্যা করুন, বা একটা ক্লাস নিই, তাহলে আমাকে যদি কিছু টাকা দিত দিল, মানে এত কোনো এরকম নিয়ম নেই যে আমাকে, তবে এটা প্রফেশনাল হতেও পারে, কিন্তু প্রফেশনাল হলে যে ডেভেলপড হবে এমন কোনো কথা নেই। না, তাহলে কবিতা পড়ার লেখার পাশাপাশি আপনার মিউজিক হচ্ছে কি আপনার নেশা। আপনি সিগারেটের কথা কেন বললেন না? আমি অনেক দিন ধরে আপনাকে লক্ষ্য আমি করছি। গত 2024 মার্চের 7 তারিখ থেকে আমার শরীরটা খারাপ লাগছিল এবং আমি এখন পর্যন্ত খাইনি, এবং আমার যতগুলি বন্ধু আছে এর মধ্যে 10 জন বন্ধুই আমাকে বলেছে এটা একটা সাহসের ব্যাপার বুঝি না, বলছে যে 100-তে 100ই আপনি পাবেন, কারণ 100-র মধ্যে একটা লোকও দেখা গেল যে এরকম না। আমি 35 বার 36 বার ছেড়েছি
এবং খুব গালমন্দ করেছি নিজেকে, বাবাকেও গালমন্দ দিয়েছি, সবাইকে করেছি। কিন্তু আমি আবার রেখে দিতাম একটা সিগারেট। কিন্তু আজকে ১ বছর ২ মাস হলো আমি একটিও স্মোক করিনি। কেউ সিগারেট খাচ্ছে, স্মোক করছে, আমি এটা খাইনি। মানে এখন আমি সিগারেট ছাড়াই আছি। বাহ! না, এটা 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 অসাধারণ একটা এটা প্রাপ্তি। আমাকে বলছে বিজন দেবনাথ নামে একটা লোক, লিখে বলে দিয়েছে। বলেছে যে, "আমি যত লোক দেখেছি, কেউ সিগারেট ছেড়েছে কিন্তু আবার ধরেছে। কিন্তু আপনি যখন না করেছেন তখন নাই হবে এটা।" এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে বলেছে, এবং আমি বলেছি, "না, আমি তো খাচ্ছি না। আমি আর খাচ্ছি না, মৃত্যুর আগ পর্যন্ত খাবো না।" আপনার সুস্বাস্থ্যের কামনা করি আমরা। আমরা চাই আপনি আরো অনেক শতাধিক বছর লিখে যান আরো। তোমরা কি কেউ চার অভ্যাস নেই? একটু বলো না হ্যাঁ, একদম, একদম। আমার একটু চা দিতে। আর সঙ্গে একটা বিস্কিট। আর তোমরাও বিস্কুট নিতে পারো, বলো। হ্যাঁ, না, আমি পড়তে পারি। চিয়া গোবরের কবিতাটা আছে, পড়তে পারো। আপনার একটা কবিতা আমার খুব ভাল লেগেছে। বলুন। একবার এই কবিতাটা, সভ্যতা কবিতাটা। ১০০ বার বলো। এত ১৯৭৪ সনের সব কবিতা, আর পরের কবিতাগুলি কবিতাই নয়। না, আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে সভ্যতা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ। সভ্যতার তলপেট থেকে ঘড়ি মিলিয়ে নিচ্ছি। প্রথম দুটো লাইনেই বোঝা যাচ্ছে। সভ্যতার তলপেট থেকে ঘড়ি মিলিয়ে নিচ্ছি। তলপেট মানে কি? এখানে নাভিখানে আমার জন্ম হচ্ছে। আমাদের যখন জন্ম হচ্ছে, মায়ের পেট থেকে বেরিয়ে আসি। আমরা যখন মায়ের পেটে থাকি, অন্ধকারে থাকি, কিন্তু সবটাই অন্ধকারে থাকি না। উনি আমাকে আলো দেন। খাবার মধ্যে আলো থাকে। তুমি আবার বললে, খুব চমৎকার বলেছেন আপনি। একটু এখন একটা কবিতা লিখতে ইচ্ছা করছে। কারণ মায়েরা যখন খায় তখন একটা আলো থাকে। তো মনে হয় যেন সূর্য খাচ্ছে বা একটা কিছু খাচ্ছে। সভ্যতার তলপেট থেকে ঘড়ি মিলিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি কি আর ব্যাখ্যা করার দরকার আছে? আপ আমাদের জন্ম হচ্ছে, আমাদের যে থেরাপি, আমাদের মায়ের গর্ভ থেকে আমরা আসছি। আমি যে জিনের কথা বারবার বলি, কারণ জিন আমার একটা প্রিয় সাবজেক্ট। এবং ওই যে অঙ্কের, বিশেষ করে সংখ্যাতত্ত্ব, আইনস্টাইনের এটা মুখস্থ। এবং আইনস্টাইনের এই কথাটাও আমার ভালো লাগে যে, সত্য আবিষ্কারের চেয়ে সত্য অনুসন্ধানই শ্রেয়। ইচ্ছা করতে পারে লিখে দিতে পারে। আপনি কিছু লিখবেন বলছেন, আপনার কবিতা লিখতে ইচ্ছে করছে। নো। এটা আমাদের একটা প্রাপ্তি। আমাদের শোকেসে রাখার, আমাদের গর্ব করার আরেকটি কারণ। জন্ম। তোমার শরীর থেকে যখন বেরিয়ে এসেছিলাম মা, তখনও তোমার হাসিটা তোমার সমগ্র দুঃখ ভুলিয়ে দিয়েছিল তোমাকে। আমি তো বুঝি মা এরকমই হয়। এটা আমার আর ক্যামেরার পেছনে অনেক পতিদা আছেন। অনেক পতিদার কাছে এটা একটা এমন স্মৃতি, একটা এমন প্রাপ্তি যার কোনো তুলনা হয় না। আমাদের কাছে থাকবে এটা সবসময়, স্যার। সভ্যতার তলপেট থেকে ঘড়ি মিলিয়ে নিচ্ছি। তার মানে কি? আমি আমার বয়স মিলিয়ে নিচ্ছি। সহজ কথা। এই যে আমি তো এক্ষুনি কবিতা লিখলাম। এই কথাটা বুঝলাম বলেই তো কবিতাটা লিখলাম। এটা তো সভ্য সিভিলাইজেশন। মানে আমি যে সভ্য হচ্ছি তার প্রথম প্রমাণ হলো যে আমি আমার যে জন্ম হয়েছে, যে এত যে কষ্টকাতর হয়েছে, এবারে মার হাসিটা আমাকে সারাটা জীবন বয়ে আমাকে নিয়ে যেতে হবে। এই জন্য মায়ের প্রতি অকৃতজ্ঞ হওয়া যায় না। পরের লাইনে লেখা দরকার নেই, কিন্তু মায়ের প্রতি জন্য অকৃতজ্ঞ হওয়া যায় না। কোনো সন্তানই মায়ের প্রতি অকৃতজ্ঞ, কোনো মাই খারাপ হয় না বেসিক্যালি। আমাকে আর কদ্দূর যেতে হবে? আমি তখন বয়স হয়েছে, এখন আমি কদ্দূর যাবো? এটা অ্যাজ ইউ লাইক। কিউবা, এখন হলো পলিটিক্যাল। কিউবা একটা প্রিয় দেশ আমার। চে গুয়েভারার দিনগুলি আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষ বললে আমি কিন্তু কয়েকজন নাম বললে ওর নামটা বলবো। চে গুয়েভারার একটা কবিতা আছে এখানে। আচ্ছা। চে গুয়েভারার কবিতা আছে, পড়তে পারিনি। মনে পড়ে ভিয়েতনাম, ন্যাকাং মনে পড়ে বাংলাদেশ, বর্বরে পদাঘাতে খসে পড়ে সভ্যতার অন্তর্বাস। তার মানে সভ্যতা নগ্ন হয়ে গেছে। তাহলে এটা কী সভ্যতা রইল? যেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে, যেখানে রাজনীতি ঢুকে যাচ্ছে। এতক্ষণ আমি কোন কথা লিখছিলাম? আমাদের জন্মের কথা লিখছিলাম, আমার কথা বলছিলাম। হ্যাঁ। এই ২ লাইনের পরেই দেখা গেল যে ধীরে ধীরে কী এসে যাচ্ছে। তখন 74-এ আমি কবিতা লিখছি, বুঝতে হবে তো। এই 69-এ বা 68-এ তখনকার কাছাকাছি সময়ে চে গুয়েভারা গুলি করে মারা হয়েছিল। আচ্ছা। তো আমার বয়স তখন কত?
তখন তো অল্প বয়স। 74-এ আমি কবিতা লিখেছি। সে কবিতা তো আমি একেবারে হাতের মুঠোর মতো মনে করতাম তখন কলেজে যখন পড়তাম। চাটা দিয়ে চে গুয়েভারা। তো সভ্যতার তলপেট থেকে ঘড়ি মিলে নিচ্ছি, আমাকে আর কদ্দূর যেতে হবে। আপনার চাটা। হ্যাঁ, এরপর আমি আমি তোমরা খাও, বিস্কুট খাও। না, না, একদম ঠিক আছে। না, আমি একলা খাবো না তো, না দুজনে ভাগাভাগি করে খাও। না, তো আমি আর কদ্দূর যাব, মানে আমার সভ্যতার তলপেট থেকে ঘড়ি মিলিয়ে নিচ্ছি, আমাকে আর কদ্দূর যেতে হবে। তো এটা তো কবিতা তো, এটা সভ্যতার তলপেট থেকে ঘড়ি মিলিয়ে নিচ্ছি, আমাকে আর কদ্দূর যেতে হবে। আরে সভ্যতার মধ্যে তো অসভ্যতা আছে, সভ্যতার মধ্যে শোষণ আছে, তিরস্কার আছে, নাহলে আমি এই কথাগুলি লিখলাম কীভাবে? কিউবা, চে গুয়েভারার দিনগুলি মনে পড়ে, ভিয়েতনাম, মেকং মনে পড়ে, বাংলাদেশ, বড় পদাঘাতে খসে পড়ে সভ্যতার অন্তর্বাস। তাহলে স্বাধীনতা হচ্ছে না কেন? এটা কত সভ্যতা কোনটা? 74-এর সময়, 73-তে লেখা। এটা 5 বছর আগে মারা গেছে তারা তখন। এটা তো তখন ভিয়েতনাম, এখন তো বাংলাদেশটা কি হয়েছে? আমি এর মধ্যে অনেক কবিতা এক্স্যাক্টলি সেটাই বলতে খুব খারাপ চাচ্ছিলাম। লেগেছে। খুব খারাপ লেগেছে, কারণ লোকটাকে একটা থিফস, একটা চোর এবং স্বেচ্ছর বলে মনে হয়। কোনো নোবেল প্রাইজ পাইলে কোনো লোক এর উপদেষ্টা একজন রাজনীতিতে এতদিন ধরে থাকে না। আমি বলে দিলাম কিন্তু। আমি সেটাই জাস্ট প্লাগ ইন করতে হ্যাঁ, চাইছিলাম, আপনি বলে দিলেন। তুমি আমাকে বলে দিতে পারো ইন্টারভিউতে যে এই লোকটাকে একদিন অ্যারেস্ট করা হয়েছিল বাংলাদেশে, শেখ হাসিনা। কোনো এক মানে টাকা পয়সা কারচুপি বা তাদের উনি যে ব্যবসা করেন, ওই যে মোবাইল-টোবাইল দিয়ে, উনি তো এটা আমাদের বন্ধন যেরকম করে, উনি বন্ধনদত্ত বা মেয়েদের দিকে আছেন, কিন্তু উনি তো বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়ে উনি টাকা পয়সা কী করেছেন, হ্যান-ত্যান করেছেন। উনি কিছুদিন উনাকে কিন্তু কেস দিয়েছিলেন শেখ হাসিনা। ওটার পার্ট হিসেবে নিয়েছেন। উনি যতদিন পারেন এটা নেবেন। কিন্তু এটা একটা কথা হলো? 53 বছর একটা দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ। আমাদের বুকে লাগে না এটা? এটা যেকোনো মানুষের বুকে। আবার ওই মহিলাই পাবেন। কিন্তু সেটা নয়। কিন্তু কি করে টাকা এবং ওই বাংলাদেশের এই যে সারাটা বাংলাদেশ, সারাটা বাংলাদেশ এবং মাতৃভাষা দিবস সবকিছু করেছে বাংলাদেশ থেকে। এটা কি করে এরকম হয়? আর কি করে এই লোকটার চেহারা দেখো তুমি। লোকটা এরকম করে চাল, চিনি, পেঁয়াজ চাইছে আমাদের এখানে। আবার বলছে যে জল বাংলাদেশে সারা পৃথিবীর সঙ্গে তার একটা যোগাযোগ, কেন জলে উনি আছেন। কেমন কথা? জলে আছেন। চীনে গিয়ে বলছে যে আমরা জলে আছি। ভারতবর্ষে তো জলে নেই। ওটা ৩ দিকে সমুদ্র আমাদের। তো আমাদের অস্ট্রেলিয়া, আমাদের অমুক, আমাদের তমুক, আমাদের হ্যান-ত্যান। তো এইগুলি এই লোকটা কি বলল? এটা কি কথাটা বলা ঠিক হলো? অথচ পেঁয়াজ, চাল, চিনি সব কিন্তু এখন তো বন্ধ করে দিয়েছে ভারতবর্ষে। আমাদের ক্ষতি হয় না? প্রতি ৫ বছর অন্তর বাংলাদেশ যখন হয়নি, তখনও কিন্তু আমাদের দেশ থেকে জিনিসপত্র গেছে পাকিস্তান বা বাংলাদেশে। যায়নি? তৎকালীন পূর্ব পাকিস্তান। তৎকালীন পূর্ব পাকিস্তানে। এখন তো প্রচুর যাচ্ছে। আমাদের সাইকেল, মোটরসাইকেল সব নিয়ে যাচ্ছে ওইখানে। বর্ডারে চলে যাচ্ছে এগুলি, যাচ্ছে তো? তে শেখ হাসিনা তো এটা বুঝতেন। এরা এত এটা বুঝতেন না। আপনার চাটা ঠান্ডা হয়ে যাবে। সভ্যতার অন্তর্বাস বুঝেছো তো? হ্যাঁ, জি, সভ্যতার অন্তর্বাস মানে অসভ্য হয়ে গেলে অন্তর্বাস, সভ্যতার অন্তর্বাস, তখন এটা আম অন্তর্বাস সব লুণ্ঠিত হয়ে যায়। এই হলো কথাটা। কবিতা লিখতে গিয়ে লোক সংস্কৃতি নিয়ে হুম, কতটুকু চর্চা করেছেন আপনি? খুব ভালো লাগে। লালন, রাধারমণ দত্ত, লালন ফকির আমার খুব ফেভারিট লোক। এবং রবীন্দ্রনাথ এই কাণ্ডটা করেছেন, নামটা দিছেন না। উনি উপরে লিখেছেন উৎসর্গ, এ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। লালন ফকির নামটা দেন নাই। কিন্তু না দিলেও কোনো ক্ষতি নাই। উনি লালনকে দিয়েছেন, কারণ লালনের লাইনটা দিয়েছেন তো। খাঁচার ভেতর অচিন পাখি মানে প্রাণটা। তো দক্ষিণানন্দ নন্দী উনি শিলাইদহের এইদিকে এই খাতাটা কিন্তু উনি নিয়েছেন শান্তিনিকেতন, এই লালন ফকিরের খাতা একটি, আর একটাই মাত্র পৃথিবীতে ছবি আছে লালন ছবি আছে, ফকিরের, সেটা যতীন্দ্রনাথকে ইয়ে ছিল, হ্যাঁ, ছিল সেলাইদহতে। বসেছিল। তো একটাই ছবি এঁকেছে, এটাই পৃথিবীতে একটা প্রাণ। আর ওই খাতাটা মাজারে গেছেন এবং খাতাটা এনেছেন যেভাবে হয়েছে। কিন্তু আমার লোকসংস্কৃতি খুব ভালো লাগে। আমি বাংলার লোক, আমি ভালো লাগে না, আমি তো এটা বুঝি রন্ধ্রে রন্ধ্রে। আমাদের মায়েরা, আমি যখন কবিতা লিখছি, মায়েরা যখন গান গাইতো, হুম, হুম, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, এগুলি তো আমরা সেলিব্রেট দিই শোনা। আপনি লোক সংস্কৃতির কোনো সংজ্ঞা দিতে পারবেন? লোক সংস্কৃতির সংজ্ঞা আমি দিতে পারবো না, তুমি বলতে পারবো। বলুন।
লোকসংস্কৃতি বলতে কি, লোকসংস্কৃতি হলো আমাদের প্রাচীন ভাষা শব্দের মতো, এই যে শব্দগুলি এসে ভাষাকে প্রাণিত করে এবং আক্রমণ করে শব্দকে, এই যে সাধু ভাষা, অন্যান্য ভাষা আক্রমণ করে বলে ভাষাটা প্রাণ পায়, কবিদের প্রাণ পায়। এরকম লোকসংস্কৃতি এরকম হলো যে লোকসংস্কৃতি বরাবরই যত লোকসংস্কৃতি আছে, বাংলার যত লোকসংস্কৃতি, পৃথিবীর কথা আমি জানি না, কিন্তু বাংলার যত লোকসংস্কৃতি আছে, বাংলাদেশের যত লোকসংস্কৃতি আছে, সবটাই দেহতত্ত্ব প্রাণের সঙ্গে ইনফিনিটি যোগাযোগ, একটা শব্দের মধ্যেই আছে। এমন নেই, এমন নেই। বগা নিয়ে যায় গানটা আছে লোকসংস্কৃতির, এটার মধ্যেও এরকম প্রাণ এই যে প্রাণ স্পর্শ করে, মানে অর্থাৎ ইনফিনিটির দিকে চলে যাচ্ছে এটা। একতারা যেমন একতারায় বাজে, এরকম। এই লোকসংস্কৃতি বলতে কিন্তু শুধু গান না, এই যে আলপনা, এই যে মানে ইয়ের মধ্যে যে আলপনা আছে, চালের গোড়া ইয়ে করে যে মায়ের তো এত বছর বয়সে এই আঙুলটা দিয়ে আঁকতো, এই যে এইটা লম্বা আঙুল, কিন্তু আমি বলে দিলাম চালের গোড়া যারা আলপনা আঁকে, তোমাকে আমি বলে দিচ্ছি সেট বাই নকুল রায়, যে এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটা দিয়ে আসলে আলপনাটা করে, সবচেয়ে বড়টা যে কাপড়টা দিয়ে এরকম করে আর চুবায়, এই যে এটা, হ্যাঁ এটা দিয়ে করে, তো এই যে আলপনা করে, সেটাও তো লোকসংস্কৃতি। তো যাত্রা গান তো লোকসংস্কৃতি। তো অষ্টোত্তর শতনাম যে পড়ে, এটা তো লোকসংস্কৃতির মধ্যে পড়ে। যে রামায়ণ মন্ত্রে সুর তুললে পড়ে, এটা লোকসংস্কৃতির মধ্যে, কারণ তার সুরটা তার মতো করে হয়, এটা কারোর মতো হয় না, কেউ শিখিয়ে দেন। বাল্মীকি শিখিয়ে দেয়নি, মহাভারতে বেদব্যাসও শিখিয়ে দেন, ব্যাসদেবও শিখিয়ে দেয়নি কীভাবে পড়তে হয়। ব্যাসদেব কীভাবে পড়তে হয় বৈশম্পায়নকে বলেছিল, কারণ বৈশম্পায়ন একমাত্র মাস্টার ছিলেন। কেউ যদি বলে মহাভারতটা কীভাবে হয়েছে, বলে বৈশম্পায়নের কথা জান, বৈশম্পায়ন বলে দেন, সে ছিল ওর মাস্টার। মহাভারতের মাস্টার ছিলেন বৈশম্পায়ন। কেউ আসলে ব্যাসদেবকে জিজ্ঞেস করতো না, ওই বৈশম্পায়নকে জিজ্ঞেস করতো। আপনি এত সহজে ফোক, মানে যেটা ফোক অ্যাজ আ পারফরমেন্স, ফোকের হাইপোথিসিস, ফোকের যে অ্যাডাপ্টেবিলিটি, এটার ইভ্যালুয়েশন এত সহজভাবে বললেন, আমি একটু জাস্ট ফ্রেম করলাম আর কি ব্যাপারটা, অসাধারণ। এবার জেনে নেব আপনার কিছু প্রিয় কবি। আমি কয়েকজন কবির নাম বলবো, তাদের কে শ্রেষ্ঠ বা কে বেশি বড় কবি, কে ছোট কবি, সেটা না করে আপনার প্রিয় কবি কোনজন, দুজনের মধ্যে একজনকে আপনি সিলেক্ট করতে থাকবেন। আমি রবীন্দ্রনাথ না জীবনানন্দ? জীবনানন্দ। জীবনানন্দ না মধুসূদন দত্ত? জীবনানন্দ। জীবনানন্দ না সুকান্ত? জীবনানন্দ। জীবনানন্দ না নজরুল? না জীবনানন্দ। জীবনানন্দ না সুনীল গাঙ্গুলি? না জীবনানন্দ। জীবনানন্দ না শক্তি চট্টোপাধ্যায়? শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় না শঙ্খ ঘোষ? শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ না নবারুণ ভট্টাচার্য? নবারুণ। নবারুণ না জয় গোস্বামী? না নবারুণ। তাহলে অ্যামাং দেম নবারুণ ভট্টাচার্য আপনার সবচেয়ে প্রিয় কবি। হ্যাঁ, এই যে সামান্য এই যে কথাটা বলছি আর কি, বলার মতো, এই যে কথাটা, এই কথাটা এটা আমাদের দেশটাকে বলেছে। এটা একজন কবি হিসেবে পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো জায়গায় বলতে পারে, কারণ এটা বলার মতো এটা সাহসের প্রয়োজন হয়, এটা দেশটাকে ছোটো করা হয়নি। আমি মাকে ভালোবাসলেই আমি এই ধরনের কথা বলতে পারি। কাজে এটা শুধু আমাদের দেশ বলতে নয়, এই কথাটা এটা চিরকালে এটা চলতে থাকবে, এই কথাটা আর কি, যে এই মৃত্যুবত, এটা আমার জন্মভূমি না, এটা আমার দেশ না, বাংলাদেশে এই কথাটা চিৎকার করে বলা যায়। ভাত দে হারামজাদা, আমার কবিতা আছে, রক্ত দিয়েছে এবার ভাত দে হারামজাদা আছে এখানে। রফিক আজাদের আছে ভাত দে হারামজাদা ৭৪-এ, কিন্তু আমি তাকেই উৎসর্গ করছি বইটা, রক্ত দিয়েছি এবার ভাত দে হারামজাদা। বাংলাদেশে এই কথাটা এখন সবাই উচ্চারণ করা উচিত। এটা দেশকাল পাত্রে ডিঙিয়ে চলে যায়, মানে যখন মানুষের অসুবিধা হয় তখন আমি সেই দেশের সেই কথাটা আমি বলতে পারি, এই জন্য কবিতাটা ক্লাসিক পর্যায়ে আছে, খুব রিলেভেন্ট অ্যাকচুয়ালি। মানে বোঝাইতে পারছি না? একদম একদম, কথাটা বোধহয় বেশি বাড়াবাড়ি। না ঠিকই আছে। মানে আপনি যেখানে সভ্যতার অধঃপতনের কথা বলছিলেন, সেখানে বাংলাদেশের থেকে জলজন্ত উদাহরণ আর কি হতে পারে আজকের দিনে। একদম। এবার আসি ত্রিপুরায়। বিজন কৃষ্ণ চৌধুরী না পীযূষ রাউত? না বিজন কৃষ্ণ।
বিজন কৃষ্ণ চৌধুরী না রাতুল দেববর্মা? না বিজন কৃষ্ণ। বিজন কৃষ্ণ না নন্দকুমার দেববর্মা? না বিজন কৃষ্ণ। বিজন কৃষ্ণ চৌধুরী না সন্তোষ রায়? না বিজন কৃষ্ণ। বিজন কৃষ্ণ না রামেশ্বর ভট্টাচার্য? না রামেশ্বর না, বিজন কৃষ্ণ। রামেশ্বর ভট্টাচার্য না সেলিম মোস্তফা? সেলিম মোস্তফা। সেলিম মুস্তাফা না মিলন কান্তি? মিলন কান্তি। এবং সবশেষে মিলন কান্তি না নকুল রায়? মিলন কান্তি। শ্রী নকুল রায়, কবি নকুল রায়কে কিভাবে দেখেন? আমি অ্যাজ এ ম্যান হিসেবে দেখি, অ্যাজ এ মানুষ হিসেবে। কারণ মানুষ হওয়ার যে কতগুলি ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে মানুষ হিসেবে একটা নিম্নমানের একটা চরিত্র আছে নকুল রায়ের মধ্যে। কীরকম যে মাঝে মাঝে মিথ্যা কথা বলা হয়, মাঝে মাঝে মিথ্যা কথা বলি, মানে এটা অনেকে বলে যে কাউকে উপকার করার জন্যে, কাউকে মৃত্যুর পথ থেকে বাঁচানোর জন্যে, কাউকে অমুক করার জন্য তমুক করার জন্য মিথ্যে বলা যায়। তো আমি সেই ধরনের মিথ্যা খুব বিশ্বাস করি। এবং আমি আমি মনে করি শব্দের 3টা জিনিস আছে, লিখে রাখতে পারো। একদম। মানে দেখো, উক্তি সম্পর্কে, উক্তি টান দাও উক্তি? নিচে 1 নাম্বার। আচ্ছা, উক্তির মধ্যে এক নাম্বার। উক্তির মধ্যে ক বা 1 নাম্বার। হ্যাঁ, সত্য, সত্য, কমা, সেমিকমা, ওকে। খ, 2 নম্বর মিথ্যা, মিথ্যা, সেমিকমা, ওকে। অসত্য। অসত্য, ঠিক আছে। ব্যাখ্যা করে দিচ্ছি। মিথ্যা যা মিথ্যাই, এখানে 4 টাকা আছে, তুমি তো 5 টাকা নিলে, তো 4 টাকাই তো ছিল বলে, হ্যাঁ তুমি মিথ্যা বলেছ। সত্য, এই যে সত্য ছিল, তুমি এটা তুমি বলোনি। অসত্য হলো ভেরি ইন্টারেস্টিং, এটা কবিদের খুব দরকার লাগে। অসত্য হলো যে প্রমাণ হয়নি এটা সত্য না মিথ্যা। আচ্ছা, বিজ্ঞানের ক্ষেত্রে এটা খুব কাজ লাগে, লিখে দিতে পারো। অসত্যটা লিখতে হলো একটু ড্যাশ দিয়া, যেহেতু বিজ্ঞান যেহেতু বিজ্ঞান প্রসঙ্গ, যেহেতু বিজ্ঞান প্রসঙ্গ, কমা, সুতরাং কবিদের ওইটা খাটে। সুতরাং কবিদের বেলায় ওইটা খাটে। দাড়ি, কেন জানেন? বিজ্ঞানীরা কবিদের খুব পছন্দ করেন, ভালোবাসেন, পাশে বসাতে চান। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, বিজ্ঞানীরা কবিদের খুব পছন্দ করেন। কারণটা হচ্ছে এই যে এরা অনর্গল আবিষ্কার করেন, কিন্তু কোনো সংজ্ঞা দিতে পারেন না। কিন্তু বিজ্ঞানে এত কিছু ভ্রুক্ষেপ নাই। কত হয়নি বড় মনের হইলে বলে বিজ্ঞানী এটা নষ্টামি করে না, অন্যরা এটা করবে, অন্যরা এটা বলে দেবে, কিন্তু বিজ্ঞানী এটা কোনো কবিকে অসম্মান করবে না। বলবে যে সংজ্ঞা দিল না তাতে কি, আমরা এত খুশি হই। কারণ এরকম কল্পনার কাজ যে আমরাও ভাবতে পারি না। কিন্তু আমি তো কবিতাও লিখতে পারি না, কিন্তু কবিদের আশ্চর্য ব্যাপার, এত রং, এত কথা কীভাবে বললেন তারা? কবিদের খুব পছন্দ করে। সংজ্ঞা দিতে পারে না তাতে কি যা আছে? কবিদের খুব প্রিয় জায়গা চেয়ারটা দিয়ে দেয় কবি, বিজ্ঞানীরা কবিকে, একটা কবিকে দিয়ে দেয়। আচ্ছা, আমি বললাম এটা থাকলো এটা আমাদের সাথে আজকে। আপনার কিছু জিজ্ঞেস করার আছে আমাকে? আছে, জিজ্ঞেস করা আছে যে তুমি সাক্ষাৎকার কেন নিলে? আমি আপনার ব্যক্তিত্বটাকে আরেকটু জানতে চাইছিলাম আপনার কাছ থেকেই। আমি কোনো ইন্টারভিউ দেখে বা আপনার কোনো অন্য লেখালেখি দেখে নিজের মতো করে ইন্টারপ্রেট করতে চাইছিলাম না। আপনার মুখ থেকে যাতে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে, আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম নকুল রায় কে আপনার কাছে। এবার আমার কাছে একটা স্পষ্ট একটা চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত একটা কবি আছেন আমার কাছে, যিনি আমাদের মধ্যে সাধারণ একজন মানুষ, যিনি মিথ্যে কথা বলেন। মিথ্যে বলি, বললাম তো যে আল্লাহ ভগবান, যে মেয়েটা বলছে যে আমাকে সবাই মেরে ফেলছে, আমাকে একটা জায়গা দেন, একটা সিরিয়াল চলবে, আমি সিরিয়াল দেখি খুব, তিনোটা মেয়ে খুব ভালো পাঠ করছে। এটা মানে এই কদিনের মধ্যেই দেবে 3:30টার সময় আমি দেখবো। খুব সুন্দর কালো কাপড় পরে, আপন কাপড় পরে, দাঙ্গা চলছে, মুসলমান হিন্দু চলছে, সঙ্গে সঙ্গে লোকটাও এখানে আসছে, যে একটা বড় দরজার মধ্যে ঢুকে গেল,
আমাকে আমাকে খালার খালার মেয়ে এটা, আমাকে একটু জায়গা দেন না। খুব তাড়াতাড়ি সংক্ষেপে কথা বলেছে। হ্যাঁ, দাঁড়ান। দরজাটা লাগাই দিছে। হায় ভগবান! আমার রক্ষা হলো। উনি হিন্দু? তা মুসলমান না, উনি কি মুসলমান? হিন্দু বললেন। উনি কি মুসলমান নন? ও তাহলে এই গির্জাতে আর এই মসজিদে মিথ্যা কথা বললেন। এটা তো পাপ হবে, গুনাহ। মেয়েটা বলল, আরেকটা মেয়ে, সঙ্গী সাথী মেয়েটা, যে গুনাহ, আল্লাহ কিন্তু ভয় পান। তাহলে তাহলে আল্লাহকে ভয় পান? বললেন, না আমি ভয় পাই না। আল্লাহকে আমি খুব ভালোবাসি। আল্লাহকে ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালোবাসি আল্লাহকে। কারণ উনি 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 জানেন যে মিথ্যাকে যদি এরকম প্রশ্রয় দেওয়া হয় একজন কাউকে বাঁচানোর জন্যে, এরকম মিথ্যা অজস্র বলা যায়। এটা তো আমিও শিখি। আপনি বলছিলেন আপনার কবিতা পাঠ এবং কবিতা লেখার পাশাপাশি মিউজিকও একটা নেশা। আমরা একটু শুনবো। খুব সুন্দর। আপনার কেমন লাগলো টেকো অন দ্য র টক্সে এসে কথা আমরা বলতে? একটা খবর জানতাম যে কোনো মানুষের বাড়িতে আগের দিনে, এখন না, যে তার বিছনার মধ্যে যদি ২০০, ৩০০, ৪০০ বছর, ৫০০ বছর আগের কথাও কওয়া যায়, বা স্বাধীনতার আগে ৭০-৮০ বছর আগের আর্টিকেলটা ৭০-৮০ বছর আগেই একজন বিখ্যাত মুস্তফা আলীর কথা বলেছে যে কোনো মানুষকে বোঝা যায় তার বিছনাতে গেলে যে সে মানে কোন বইটা উল্টানো আছে, অর্থাৎ কার কি অবধি কোন বইটা পড়েছে। তখন তো টিভি বা মোবাইল এগুলি ছিল না, বই দিয়ে বিচার করা হতো। তো এরকম কোনো মানুষও তার সঙ্গে যারা চলে সে একটা পারফিউম খোঁজে, কারণ তার যে স্বভাব, তার যে অন্তরাত্মা, তার এটা কবিতার নামের মতোই, যে বিশ্বস্ততা, সেও তার স্বভাবের মতো একজন বন্ধু খুঁজবে। তার এই বন্ধুটা সে কার সঙ্গে বেশি চলাফেরা করবে, কার সঙ্গে বেশি খোলামেলা কথা বলবে, এটা তার ক্যারেক্টারটাও বিচার করবে, ওই ক্যারেক্টারটা দিয়েও বিচার করা যাবে। কাজে আমি ধরে নিছি তোমরা দুজনই খুব ভালো লোক, কারণ তুমি যে কথাটা অব্যক্ত রাখছো এই কথাটা তার বুঝতে হবে, এবং তার যে অব্যক্ত কথাটা তোমার বুঝতে হবে। এইভাবে তোমাদের যে রিলেশন, যে ভাব ভালোবাসা, একজন নারী এবং পুরুষও সেরকমভাবে তাদের ভালোবাসা কিন্তু এঙ্গেজমেন্ট হয়। তোমরা ভালো থাকো। আর আমি ওই যে টাকা পয়সার বিষয়টা যেটা বলেছো, এটা ওরাও জানে, ওর বাবাও জানতো। আমি খুব টাকা পয়সার ক্রাইসিসে ভুগতাম। মানে আমি যে আমার গিন্নি সাধ্বীর মহিলা আমাকে যে ভালোবেসে বিয়েটা করেছে সেটাই বেশি। আমি তো ভাবতেই পারিনি যে আমাকে কোনো নারী বিবাহ করবে, আমি বিয়ে করবে সেটাই ভাবতে পারিনি। আর বাবা খুব আমার প্রিয় মানুষ ছিল, মা এবং বাবা। বাবা যদিও ক্লাস 5-এ থাকতে স্কুলে যেতাম, এখানে বলতো যে আজকে অবধি ফ্রাইং দিস নি, আমার ফ্রাইং দিই কিন্তু আমি খাইনি, কিন্তু খাটের মধ্যে দিয়ে আমি হাত দিয়ে স্নানের সময় 5 মিনিট আমি 15 মিনিট ব্যায়ামের বদলে 5 মিনিট কিন্তু ব্যায়াম করি। না, আমার একটু বাঁচার শখ আছে যে আমি আমার শ্রেষ্ঠ লেখাটা এখনো লিখতে পারিনি। ঠিক আছে, আমরা তাহলে শেষ করব আপনার সবচেয়ে প্রিয় একটি কবিতা দিয়ে, ওটার পাঠ দিয়ে। না, ভালো থাকার কথা। দেখো যে নার পর একটা হাইফেন আছে, আমি এগুলি ভুল করি না কিন্তু। হাইফেন, ড্যাশ, প্রসঙ্গান্তর হলে ড্যাশ লাগে। আপনারা আছেন, কেবল বলেন। আপনারা যারা বিশ্বাস করেন হাত তোলেন। আপনারা আছেন, কি বিশ্বাস, কাকে বিশ্বাস, কেমন বিশ্বাস, কিছুই ভালো করে বলেন না, খালি বলেন বিশ্বাসে কৃষ্ণ পাওয়া যায়, বিশ্বাসই মেলায় বস্তু, তর্কে বহুদূর। জানি আপনারা আছেন, আরও অনেক দিন অনেক কাল থাকবেন আপনারা। আগামীতে ভাষণ বদলাবেন, তখন কৃষ্ণের মানে করবেন কালো, অর্থাৎ ব্ল্যাক মার্কেট। বিশ্বাসের মানে করবেন ব্ল্যাক মানি, সেসবেরও তর্কে বহুদূর। পারেন, ঈশ্বরের ব্যাখ্যাও দিতে পারেন। আপনারা আছেন, আপনারা জানেন অনেক কিছু। মার্ক্সবাদ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গীতা ছুঁয়ে বলছি, সত্য বই মিথ্যা বলবো না, এই আদালতে কাঠগড়ায়। বেশ গম্ভীরভাবেই তো বলেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান।
সকলের ভেতর, চোর সাধু প্রতিভাধর, বালি জল সরলার অধর সর্বত্র, শূন্যে মহাশূন্যে এমনকি জিরো, এর ভেতরেও ঈশ্বর অনন্ত শূন্যে, ঘেরাও পরিধির ভেতর প্রচ্ছন্নভাবে আছেন। খালি তাই বুঝি এ কারণে শ্যামবাজারে কেবল বাঁশি শোনেন, কালীঘাটে পুজো দিলে তবেই না বামপন্থায় জয়। জয়, এই জয় জানি সরস্বতীর নয়, লক্ষ্মীর ঝাঁপির। আপনারা আছেন, আর কি অদ্ভুতভাবে আছেন, এত ভালো বেঁচে আছেন। আপনারাই বলেন না, আপনারাই বলেন না আপনারই বলেন না আপনারই বলেন না বিপিএল এপিএল। বিপিএল মানে ভুকা পেটে লাথি, আর এপিএল মানে করেছেন এলো পাথারের ল্যাংমারা। কে কাকে মারছে? আপনারা মারছেন গরিবদের, আর গরিবরা আপনাদের চরণে ভেজাল তেল দিচ্ছে। আপনারাই তো চালবাজিটা শিখিয়েছেন, নীতিহীন রাজ করার নামই রাজনীতি। গরিবরা আপনাদের বিশ্বাস করে, আপনারা বলেন, কারণ বিশ্বাস করেও ঠকা ভালো, প্রচার করেন। তাই আপনারা বলেন, যারা বিশ্বাস করেন হাত তোলেন। কি বিশ্বাস, কাকে বিশ্বাস, কেমন বিশ্বাস, কিছুই ভালো করে বলেন না আপনারা। জানি আপনারা আছেন, আরও অনেক দিন অনেক কাল থাকবেন আপনারা। সচেতন মাতাল আর সুদখোর বন্ধুত্ব, সুদে টাকা দেয় অফিসের বড়োবাবুদের, আর বড়োবাবুরা মাতাল থাকে অবিরাম। বড়োবাবুরা মরে গিয়েও বাঁচিয়ে রাখে সুদের ব্যবসা, আর রাজনীতির চেয়ে বড় সুদের ব্যবসা আর কি? শাইলক শরীর থেকে মাংস কেটে নিতে চায় ঋণগ্রস্তের ঋণগ্রস্ত, দুধে উকিল খুঁজে বরাবর, এক ফোঁটাও রক্ত যেন মাটিতে না পড়ে, মাংসই কেটে নাও শুধু। শাইলকও টাকা ঢেলে ভালোবাসা পায়নি। আমাদের খালপাড়ের সরস্বতী চাকরির ফাঁদে পা দিয়ে যা হারালো, জীবনে আর কোনো দিন তা ফিরে পেল না। আপনাদের মতো নেতা বলেই তো চরিত্রহীন লম্পট, অথচ দেখুন আপনারা একটি ক্যারেক্টার সার্টিফিকেট, আপনার সই কেমন হো হো করে দুর্দিনে হেসে উঠে। ভারতবর্ষের অগণিত অবহেলিত দরিদ্র লাঞ্ছিত ভোকা মানুষের শরীরে ঘা দিয়ে তরজার ঘরগুলি সেই সঙ্গে হেসে উঠে কোরাসে। অতি দুঃখে এসব হাসি আসে। চিরকাল চালবাজি করে এসেছেন আপনারা, সেই সদ্য স্বাধীনতার যুগ থেকে আজ পর্যন্ত। বদমাইশি করে জেলে গেছেন, ফিরে এসেছেন গান্ধী টুপি পরে। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা রাজনীতির ভাষা কি হতে পারে? জানি আপনারা আছেন, আরও অনেক দিন অনেক কাল থাকবেন আপনারা। অন্ধকারে কারা হেঁটে যায়? নিজ ভূমে পরবাসীরা নগ্ন পায়ে শিবির ছেড়ে আরেক শিবির। এক অনাথবতী ধর্ষিতা হলে ভারতবর্ষের মাটি কেঁপে ওঠে। জানেন আপনারা, একটি মাত্র অনাথ শিশুর হাসিতেও ঝরে পড়তে পারে নক্ষত্রের উচ্ছ্বাস। জানেন আপনারা, প্রতিটি ভারতীয় নাগরিকের চামড়া নিচে তেল জ্বলছে। সে তেল জ্বেলেই সভ্যতার পুনরুজ্জীবন চাই আমরা। চাই গড়িয়সী ভারতবর্ষ, চাই গণপা, গণহাত, গণভোট পদক্ষেপে।